আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আকিজ কলেজিয়েট স্কুল নাভারন যশোরের পক্ষ থেকে অনলাইন ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সালাউদ্দিন হাসিব, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি ক্লাস নিচ্ছি শ্রেণী একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম চতুর্থ অধ্যায়ে ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল এই অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। এর আগে আমরা আলোচনা করেছি যে এই অধ্যায়ে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব এবং কোনগুলো আমাদের জন্য মুখ্য ব্যাপার এবং কি কি কোন কোন অংশগুলো আমরা বেশি বেশি করে পড়বো সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে এই ক্লাসের মধ্যে আমরা কিছু অতিরিক্ত বিষয় জানবো যেগুলো আমাদের জানাটা জরুরি, অন্তত এই অধ্যায়ে বা আমাদের নিজেদের ব্যক্তিগত প্রয়োজনও সেগুলো প্রয়োজন পড়বে। এটার জন্য আমি এই ক্লাসটি এইচটিএমএল এর সম্পর্কে ডিটেলস জানার আগে আমি এই ক্লাসটি দিচ্ছি। এটাকে এক হিসাবে বলা যেতে পারে যে বিফোর লার্নিং এইচটিএমএল অথবা ওয়েব ডিজাইন শিখার আগে আমাদের কিছু জিনিস জানার প্রয়োজন আছে, সেই জিনিসগুলো সম্পর্কে জানবো এবং ওয়েব ডিজাইনের ক্ষেত্রে আমাদের কি কি জিনিসগুলো কাজ করবে সে বিষয়গুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। এই জন্য আমি আজকের ক্লাসের নাম দিয়েছি জানলে ক্ষতি কি। আমাদের এই ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে সেই বিষয়গুলো হচ্ছে যে ইন্টারনেট সংযোগ ও এই ইন্টারনেট সংযোগ কিভাবে কাজ করে, ওয়েব পেজ কিভাবে কাজ করে, ওয়েব পেজের অংশসমূহ, প্রয়োজনে হার্ডওয়্যার ও সফটওয়্যার, এই বিষয়গুলোর আরো ডিটেলস, যেমন ওয়েব পেজ কিভাবে কাজ করে বলতে গেলে ওয়েব পেজটা কোথায় থাকে, ওয়েব পেজ ওইখানে রাখার জন্য কি কি করতে হবে, এই বিষয়গুলো নিয়ে অর্থাৎ পাবলিশিং পর্যন্ত আমরা মোটামুটি একটা ওভারভিউ নিয়ে আলোচনা করব যে এখানে আমাদের কি কি জিনিসের প্রয়োজন হবে। তার মধ্যে বেশ কিছু জিনিস আপনাদের বইয়ে আছে, কিছু জিনিস বইয়ে নেই। আমি তারপরে আপনাদের সেই বিষয়গুলো জানিয়ে দিচ্ছি যাতে আপনাদের এই এইচটিএমএল লার্ন করতে গেলে আমাদের এই বিষয়গুলো প্রয়োজন পড়বে, সেই জিনিসগুলো আপনারা খুব সহজে বুঝতে পারবেন। তাহলে প্রথমে চলে আসে ইন্টারনেট সংযোগ ও কাজ। ইন্টারনেট সংযোগ এবং এর কাজটা কিভাবে হয়ে থাকে সেই বিষয়গুলো। প্রথমে আসে ইন্টারনেট সংযোগ মূলত তিন ভাবে নেওয়া যায়। সেই তিন ভাবে নেয়ার ক্ষেত্রে তিনটা ভাবগুলো কি কি সেগুলো আমরা একটু দেখে নিই। আচ্ছা, এইটা আমি একটা ছবি মতো অঙ্কন করেছি, গ্রাফিক্সে করে রেখেছি যাতে আমাদের একটু বুঝতে সুবিধা হয়। এটা আমাদের পৃথিবীতে দেখা যাচ্ছে যে এই যে ইন্টারনেটের সংযোগগুলো কিভাবে কাজ করছে সেটা নিয়ে ব্যাখ্যা করব। তো এখানে দুই ধরনের সংযোগে আমি রেখেছি, তৃতীয় সংযোগটা নিয়েও আমি আলোচনা করব। প্রথমে আসি, প্রথম যে সংযোগটা সেটা হচ্ছে একটা হচ্ছে ব্রডব্যান্ড। ব্রডব্যান্ড সংযোগটা আমরা সাধারণত ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার থেকেই নিয়ে থাকি সংযোগটা, যেটা তারের মাধ্যমে আমাদের বাসা বাড়িতে বা অফিস আদালতে আসে আমাদের কম্পিউটারের সাথে কেবল দিয়ে ইউটিপি কেবলের মাধ্যমে সংযোগটা দেওয়া হয়, অথবা ওয়াইফাই রাউটারের মাধ্যমে সেটা ব্রডকাস্ট করে আমরা নিতে পারি, সংযোগ নিতে পারি। তো এই ক্ষেত্রে আমরা এখানে দেখছি দুটো কম্পিউটার, একটা ডেস্কটপ কম্পিউটার, একটা ল্যাপটপ কম্পিউটার। তো আমি সংযোগটাকে ব্রডব্যান্ড সংযোগগুলো সবগুলো নীল কালারের অক্ষর দিয়ে মোটামুটি রাখার চেষ্টা করেছি। প্রথমে হচ্ছে যে দুটো ডিভাইস, এই দুটো ডিভাইসকে একটা সুইচের সাথে সংযোগ করা আছে। এই যে একটা সুইচের সাথে দুটো ডিভাইস অথবা চারটা ডিভাইস, 10টা ডিভাইস, 20টা ডিভাইস আমরা যে সুইচের সাথে সংযোগ করি, এই সংযোগের ক্ষেত্রে এই সংযোগটাকে সাধারণত বলা হয় স্টার টপোলজি। এই ক্ষেত্রে এই ডিভাইসগুলো একে অপরের সাথে কমিউনিকেট করতে পারে এবং এইখানে দেখছি যে আমরা একটা রাউটার আপাতত ধরে নিই যে এই রাউটারের সাথে কোনো সংযোগ নেই। তাহলে এই ক্ষেত্রে ছোট একটি নেটওয়ার্ক সৃষ্টি হবে, সেই নেটওয়ার্কটা হচ্ছে যে স্টার টপোলজিতে কাজ করবে এবং এই ক্ষেত্রে প্রত্যেকটা কম্পিউটার একে অপরের সাথে কমিউনিকেট করতে পারবে। এখন যে কম্পিউটারগুলো একে অপরের সাথে কমিউনিকেট করবে, এতগুলো কম্পিউটার একে অপরকে চিনবে কিভাবে?
আমরা আমাদের একে অপরকে চিনি কিভাবে? আমাদের নাম দিয়ে। ঠিক একইভাবে এই কম্পিউটার, প্রত্যেকটা কম্পিউটারের একটা করে নাম দেয়া হবে। সেই নামগুলোকে সাধারণত বলা হয় আইপি অ্যাড্রেস, ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। এই আইপি অ্যাড্রেস প্রত্যেকটা কম্পিউটারকে আলাদা আলাদা ভাবে সেট করে দিতে হবে। তাতে করে আমরা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা কম্পিউটারকে একদম ইনিশিয়ালি কল করতে পারবো এবং কোনো তথ্য পাঠাতে পারবো বা তথ্য নিতে পারবো। এই কাজগুলো আমরা করতে পারবো। এখন আমাদের এই ছোট নেটওয়ার্ককে আমরা যখন বড় একটা নেটওয়ার্কের সাথে সংযুক্ত করতে যাব, তার মানে ওয়ার্ল্ড ওয়াইড সংযুক্ত করতে যাব, তখন মাঝখানে আইএসপি একটা রাউটার ব্যবহার করে। দেখেন ৩ নম্বরে আমি রেখেছি রাউটার, ৪ নম্বরে রেখেছি আইএসপি অর্থাৎ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। ওরা ইন্টারনেট সংযোগ দিয়ে থাকে। তো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যেই নেটটা সাধারণত ওয়ার্ল্ডের থেকে নিয়ে আসে, সেই নেট অর্থাৎ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের নেট আর আমার যে নেটওয়ার্ক, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের নেটওয়ার্ক এবং আমার নেটওয়ার্ক, দুটো নেটওয়ার্ক কি এক? কখনোই না, দুটো নেটওয়ার্ক ভিন্ন। এটা একটা নেটওয়ার্ক, এটা একটা নেটওয়ার্ক, কিন্তু দুইজন একই শর্ত সাপেক্ষে এক জায়গায় সংযুক্ত হতে চাচ্ছি। আমার ছোট নেটওয়ার্ককে আমি বড় করতে চাচ্ছি, আর ওর বড় নেটওয়ার্ককে আমার এখানে সব জায়গায় ছড়িয়ে দিতে বা ডিস্ট্রিবিউট করতে চাচ্ছি। তাহলে এই যে দুটো ভিন্ন নেটওয়ার্কের সেম প্রোটোকল বা নিয়ম কানুনের মধ্যে এসে কাজ করতে হবে, সেটার জন্য এখানে একটা রাউটার ব্যবহার করা হয়েছে। তার মানে রাউটার হচ্ছে এমন একটা ডিভাইস যে ডিভাইসটা ভিন্ন দুটি নেটওয়ার্ককে সেম প্রোটোকলে সংযুক্ত করে। আশা করি রাউটার কি সেটা আমরা বুঝতে পারছি। আমি আবারও বলছি, রাউটার হচ্ছে যে এমন একটি ডিভাইস যেটি ভিন্ন দুটি নেটওয়ার্ককে একই প্রোটোকলে সংযুক্ত করে, অর্থাৎ তারা সকলে একই নিয়ম মেনে চলবে। বিষয়টা হচ্ছে যে অনেকটা এমন, সাপোজ আমি একটা নেটওয়ার্ক, আমি একটা নেটওয়ার্ক, আপনারা আরেকটা নেটওয়ার্ক, আপনার স্টুডেন্টরা একটা নেটওয়ার্ক, আমরা টিচাররা একটা নেটওয়ার্ক। এই দুইটা নেটওয়ার্ককে যদি এক জায়গায় সংযুক্ত করতে হয়, অর্থাৎ এই দুইটা নেটওয়ার্ককে যদি একত্রিত করতে হয়, তার মানে আমাদের দুজনকে একই নিয়ম মেনে চলতে হবে। সেটা তো আমরা কোন নিয়মটা মানি? আমরা রুটিনের নিয়মটা মানি। সেই রুটিনের নিয়মটাকে কে প্রোভাইড করছে? আকিস কলেজিয়েট প্রোভাইড করছে। এই যে রুটিন মেনে চলা, যে একই প্রোটোকল মেনে চলবে কিন্তু নেটওয়ার্ক দুটো ভিন্ন, একটা টিচার্স নেটওয়ার্ক আর একটা স্টুডেন্টস নেটওয়ার্ক। এই দুটো নেটওয়ার্ককে সংযুক্ত করা হচ্ছে যে একটা রুটিনের মাধ্যমে, আকিস কলেজিয়েটের রুটিনের মাধ্যমে। এটা হচ্ছে যে একটা প্রোটোকল। রুটিনটা কি? একটা প্রোটোকল। তার মানে ভিন্ন দুটি নেটওয়ার্ককে সেম প্রোটোকলের মধ্যে সংযুক্ত করা হয় যে ডিভাইসের মাধ্যমে, সেটাকে বলা হয় রাউটার। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? এই যে দুটো কম্পিউটার একটা সুইচের মাধ্যমে সংযুক্ত আছে, সুইচ অথবা হাব যে কোনো ডিভাইসই ব্যবহার করা যেতে পারে। সুইচ হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এখানে ইন্টেলিজেন্সই আছে কিন্তু হাবে কোনো ইন্টেলিজেন্সই নেই। সুইচের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা কম্পিউটার একে অপরের সাথে সিকিউরলি, আমি আবারও বলছি সিকিউরলি, সিকিউরিটির সাথে, অর্থাৎ এই কম্পিউটারের সাথে যোগাযোগ করবে তৃতীয় কম্পিউটার, সেটা জানবে না যে এই দুজন কি যোগাযোগ করছে। এটাকে বলা হচ্ছে সিকিউরলি বা সিকিউরিটির সাথে। কিন্তু হাব যদি ব্যবহার করতাম, তাহলে এই কম্পিউটার কোনো মেসেজ থ্রো করলে এটার সাথে সংযুক্ত প্রত্যেকটা ডিভাইস সেই মেসেজটা দেখতে পাবে। তাহলে সেটা নিশ্চয়ই সিকিউরিটি বহন করছে না, তাহলে সেটা আনসিকিউরড। তাও তাহলে এই ক্ষেত্রে আমরা সুইচ এবং হাবের ক্ষেত্রে যদি ব্যবধানগুলো বলতে হয়, তাহলে সুইচ হচ্ছে সিকিউর ডিভাইস, সুইচে তথ্যগুলো সিকিউরিটির সাথে প্রেরণ করা যায়, হাবে তথ্যগুলো সিকিউরিটির সাথে প্রেরণ করা যায় না। সুইচে তথ্যগুলো ব্রডকাস্ট হয় আর হাবে তথ্যগুলো ব্রডকাস্ট হয়, কিন্তু সুইচে তথ্যগুলো মাল্টিকাস্ট অথবা ইউনিকাস্ট করা যায়। হাবে মাল্টিকাস্ট অথবা ইউনিকাস্ট করা যায় না, হাবে সেটা ব্রডকাস্ট হয়ে যায়, সুইচে সেটা মাল্টিকাস্ট অথবা ইউনিকাস্ট করা যায়। তার মানে সুইচ হচ্ছে যে ইন্টেলিজেন্স, হাব নন ইন্টেলিজেন্স।
অতএব যেহেতু এখানে ইন্টেলিজেন্সি আছে, এখানে অতিরিক্ত আইসি ব্যবহার করা হয়েছে, স্মার্ট টেকনোলজি ব্যবহার করা হয়েছে, তার মানে সুইচের দাম বেশি, হাবের দাম কম। এইভাবে করে আমরা সুইচ এবং হাবের ডিফারেন্স গুলো দিতে পারবো। এবার আসি আইএসপি তে। আমাদের এই যে কম্পিউটারের সংযোগটা আমরা সুইচের মাধ্যমে রাউটারের থ্রুতে আইএসপি তে পাঠালাম। আইএসপির এখান থেকে তথ্যটা চলে যাবে একটা মডেমে, যেটা মডিউলেশন এবং ডিমডিউলেশনের কাজ করবে। অর্থাৎ অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল, ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করবে। এই ক্ষেত্রে ওয়্যারকে, অর্থাৎ ওয়্যারের মাধ্যমে যে সিগন্যালটা আসছে সেটাকে ব্রডকাস্ট করে সেটা রাউটারের টাওয়ারের কাছে থ্রো করবে। তাহলে টাওয়ারের কাছে থ্রো করলে সে টাওয়ার কি করবে, যদি সেটা পৃথিবীর অন্য প্রান্ত হয় তাহলে সেটা স্যাটেলাইট ডিশের কাছে চলে যাবে। স্যাটেলাইট ডিশ কি করবে, সেটাকে অনেক দূরে অর্থাৎ স্যাটেলাইটের কাছে সেই সিগন্যালটাকে থ্রো করবে। সেই ডিশ কি করবে, স্যাটেলাইটের অন্য প্রান্তে স্যাটেলাইট ডিশ আছে সেই ডিশে থ্রো করবে, করে সেটা টাওয়ারের কাছে নিয়ে যাবে। নিয়ে গিয়ে সেই টাওয়ার থেকে এটা আবার মডেমের থ্রুতে আমরা যেখানে রিকোয়েস্ট করেছি, সেটা গুগলের সার্ভারে হতে পারে, ইয়াহু সার্ভারে হতে পারে, ফেসবুকের সার্ভারে হতে পারে, সেখানে তথ্যটা পৌঁছে যাবে এবং সেখান থেকে অ্যাকনলেজমেন্ট আবার এই পথ দিয়ে ঘুরে 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 আমার যে কম্পিউটার থেকে তথ্যটা গিয়েছে সেই কম্পিউটারের কাছে চলে আসবে। তাহলে কথা আসতে পারে যে এখানে স্যাটেলাইট ডিশ এবং স্যাটেলাইটের কি প্রয়োজন ছিল, টাওয়ার দিয়ে তো আমরা তথ্যগুলোকে আদান প্রদান করতে পারতাম। আমাদের পৃথিবীটা গোল, এই গোল পৃথিবীতে আমরা যদি এইখানের টাওয়ার থেকে এইখানে টাওয়ারে কোনো তথ্য পাঠাতে হয়, তাহলে তথ্য কোনো সিগন্যাল নিশ্চয়ই এইভাবে ঘুরে ঘুরে যাবে না, সিগন্যাল ডাইরেক্ট সোজা পথ দিয়ে যাওয়ার চেষ্টা করবে। তাহলে সেই পথ দিয়ে যাওয়ার সময় পৃথিবী, পাহাড় পর্বত, গাছপালা, নদী নালা এগুলো বাধার সৃষ্টি করবে, বাধাগ্রস্ত হবে এবং এই ক্ষেত্রে অনেকগুলো টাওয়ার স্থাপন করতে হবে। তাহলে এতগুলো টাওয়ার স্থাপন করার থেকে যদি একটা স্যাটেলাইট থাকে, সেটা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খুব সহজে উপর থেকে ছড়িয়ে দিতে পারে। এটার জন্য স্যাটেলাইট টেকনোলজিটা ব্যবহার করা হয় এবং এতে করে তথ্যের স্পষ্টতা অর্থাৎ তথ্যের গতি প্লাস তথ্যের সিকিউরিটি সকল কিছু বৃদ্ধি পেয়ে গেছে। এখন আসে আমরা যখন আমাদের কম্পিউটারের মাধ্যমে কোনো কিছু সার্চ করি, কিভাবে সার্চ করি? দেখেন, আমার এখানে ব্রডব্যান্ড সংযোগ নেই, আমি আমার এখানে মডেম দিয়ে সংযোগ করছি। তাহলে মডেম দিয়ে সংযোগ করতে হলে কিভাবে করতে হবে, যে আমার ল্যাপটপের সাথে একটা মডেম সংযুক্ত হবে। সেই মডেমটা সংযুক্ত হলে আমার ল্যাপটপ থেকে কোনো রিকোয়েস্ট গেলে সেটা সরাসরি টাওয়ারে চলে যাবে, মাঝখানে আর আইএসপি সুইচ রাউটার এসবে যেতে হচ্ছে না, সরাসরি সেটা টাওয়ারে চলে যাবে স্যাটেলাইট ডিশ। তাহলে আরেকটা সংযোগ আমরা কি পাচ্ছি, মডেম সংযোগ। মডেম সংযোগে কি হবে, এই কম্পিউটার থেকে কোনো রিকোয়েস্ট গেলে সেটা মডেমের থ্রুতে চলে যাবে টাওয়ারে। টাওয়ার থেকে অ্যাজ ইউজুয়াল যেভাবে যায়, স্যাটেলাইট ডিশ থেকে স্যাটেলাইট, স্যাটেলাইট থেকে স্যাটেলাইট ডিশ, টাওয়ার, মডেম এবং একটা সার্ভার। এবার আসি আমার কম্পিউটারে, আমি এই ইন্টারনেট সংযোগটা ব্রডব্যান্ডে না নিয়ে, আমার এখানে যেহেতু ব্রডব্যান্ড সুবিধাটা আমি পাইনি, তাই আমি কি করলাম, মডেমের থ্রুতে নিলাম। মডেম হিসেবে এখানে ব্যবহার করছি আমি আমার মোবাইল। সেই মোবাইল মডেমের মাধ্যমে সিগন্যালটাকে নিচ্ছে। এইবার এই মডেমের থ্রুতে আমি আমার কম্পিউটারে বিভিন্নভাবে ইন্টারনেট সংযোগ নিতে পারি। এক হচ্ছে আমি ইউএসবি থ্রেড অর্থাৎ ইউএসবি কেবলের মাধ্যমে আমার এই কম্পিউটারে ইন্টারনেটের সংযোগটা নিতে পারি, কিন্তু কেবলের থেকে ওয়াইফাই সিগন্যালে স্পিডটা অনেক বেশি পাওয়া যায়। এটার জন্য আমি এখানে হটস্পট, আমার মোবাইলের হটস্পট ব্যবহার করে আমার মোবাইলের নেটটা আমি আমার ল্যাপটপে শেয়ার করে নিয়েছি। তাহলে আমার সেটার জন্য কি প্রয়োজন পড়বে, আমরা একটু এখানে লক্ষ্য করি। আমাদের এখানে দেখাচ্ছে নো কানেক্টেড, নট কানেক্টেড, নো কানেকশন আর অ্যাভেলেবল। তার মানে আমার এখানে এখনো পর্যন্ত কোনো কানেকশন তৈরি হয়নি। আমার এখানে কানেকশন তৈরি করতে হলে অবশ্যই আমার ল্যাপটপে কি করতে হবে, ওয়াইফাইটা চালু করতে হবে। আমি আমার ল্যাপটপের ওয়াইফাই ডিভাইসটা চালু করে দিলাম। এখন খেয়াল করেন, এখানে একটা কানেকশন বিল্ড হয়েছে। দেখেন, এই একটা কানেকশন বিল্ড হয়েছে। তাহলে এখানে আমরা এখন দেখতে পাচ্ছি যে ইন্টারনেট অ্যাক্সেস, আমরা এখন ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবো। ইন্টারনেট অ্যাক্সেস করতে গেলে আমাদের কি প্রয়োজন পড়বে, একটা ব্রাউজার প্রয়োজন পড়বে। তাহলে ব্রাউজারটা কি করছে,
ব্রাউজার করছে ইউজার এবং সার্ভার, এই দুইজনের মধ্যে ইন্টারনেটের মাধ্যমে সংযোগ সৃষ্টি করছে। আমাদের এখানে আমরা ব্রাউজার হিসেবে এই যে মাইক্রোসফটের ইডস, এখন বলা হয় ইডস, আগে বলা হতো মাইক্রোসফট এক্সপ্লোরার। এই মাইক্রোসফট ইডস এটা একটা ব্রাউজার, গুগল ক্রোম একটা ব্রাউজার, ফায়ারফক্স একটা ব্রাউজার, অপেরা মিনি একটা ব্রাউজার, ইউসি একটা ব্রাউজার, এরকম অজস্র, সাফারি একটা ব্রাউজার, নেটক্লেভ একটা ব্রাউজার, এরকম অজস্র ব্রাউজার আছে। আমি এখানে গুগল ক্রোম ব্যবহার করছি। তাহলে এইখানে আমরা যদি কোনো তথ্য খুঁজি, দুই ভাবে খুঁজতে পারি। এক হচ্ছে যে এই যে ব্রাউজার, এই ব্রাউজারের এই একটা প্রান্ত, এটাকে বলা হয় অ্যাড্রেস বার, এখানে আমরা সরাসরি অ্যাড্রেস লিখতে পারি। আরেকটা হচ্ছে যে এটা সার্চ ইঞ্জিন, এখানে মাধ্যমে আমরা সার্চ করে নিতে পারি। আমি দুটো পদ্ধতি দেখাবো। আমি অ্যাড্রেস বারে লিখলাম www.facebook.com, সরাসরি এই অ্যাড্রেসটা আমি লিখে দিলাম। তার মানে সার্চ করার বা তথ্য খোঁজার দুটো পদ্ধতি, দুটো পদ্ধতির একটা পদ্ধতি হচ্ছে সরাসরি অ্যাড্রেস বারে কোনো কিছু লিখে আমরা সার্চ করতে পারি। এরপরে আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে যে আমরা সার্চ ইঞ্জিনের মাধ্যমে করতে পারি। এই যে এটা হচ্ছে যে একটা গুগলের সার্চ ইঞ্জিন, ঠিক একইভাবে বাংলাদেশের সার্চ ইঞ্জিন পিপিলিকা আছে, ইয়াহু সার্চ ইঞ্জিন আছে, মাইক্রোসফটের বিং সার্চ ইঞ্জিন আছে, এরকম অনেক অজস্র সার্চ ইঞ্জিন আছে। আর আমি যদি সার্চ ইঞ্জিনে লিখতাম www.facebook.com, তাহলে আমাদেরকে সে এখানে অনেকগুলো রেজাল্ট দেখাতো, তার মধ্যে থেকে আমরা যেটা সবচেয়ে ভালো রেজাল্ট সেটা আমরা নিয়ে নিতে পারতাম। এই যে যেটা সবচেয়ে ভালো, অর্থাৎ আমাদের এখানে ফেসবুকের অনেকগুলো অপশন দিবে, এই যে প্লে গুগল ফেসবুক অ্যাপ, ফেসবুক উইকিপিডিয়া, এরকম অনেক ধরনের তথ্য দিবে। এর মধ্যে আমার ওগুলোর প্রয়োজন না, আমি লগ ইন বা লগ আউট করতে চাচ্ছি, লগ ইন করতে চাচ্ছি, সেটার জন্য আমি লগ ইন লিঙ্কে ক্লিক করলে হবে। তাহলে আমরা দুইভাবে সার্চ করতে পারছি। একটু চিন্তা করেন যে আমি যখন সার্চ করছি এটা কিভাবে কাজ করছে। এটা আমার কম্পিউটার, আমি এখানে কোনো কিছু লিখে যখন সার্চ করছি, সেটা তখন, এটা আমার কম্পিউটার, আমি এখানে কোনো কিছু লিখে যখন কোনো ব্রাউজারের মাধ্যমে সার্চ করছি, সেটা কোনো রাউটার, সুইচ রাউটার, অথবা আমি যেহেতু সরাসরি মডেম সংযোগ করেছি আমি এটা দেখাচ্ছি, মডেমের মাধ্যমে সে কি করলো, স্যাটেলাইটে আমার সিগন্যালটা পৌঁছে দিল। সেই সিগন্যালটা চলে গেল স্যাটেলাইটে ডিশ, স্যাটেলাইট ডিশে, টাওয়ারের থেকে চলে গেল স্যাটেলাইট ডিশে, এটা আমার মোবাইল টাওয়ার, সেখান থেকে চলে গেল স্যাটেলাইট ডিশে, স্যাটেলাইট ডিশ থেকে চলে গেল স্যাটেলাইট, স্যাটেলাইটে তারপর আবার স্যাটেলাইট ডিশ হয়ে আবার একটা টাওয়ার হয়ে মডেম হয়ে, আমি যেহেতু গুগল সার্চ ইঞ্জিনে সার্চ করেছি, তার মানে গুগলের সার্ভারে সে গিয়েছে, গিয়ে সেই গুগলের সার্ভার থেকে তথ্যটা খুঁজলো যে ফেসবুক, সে তথ্যটা খুঁজে আমাকে ফেসবুকের লিঙ্ক দিলে, আমি যখন ফেসবুকে ক্লিক করেছি তখন এই তথ্যটা আবার এখান থেকে, তার মানে গুগলের এখানে সে যখন ফেসবুকের তথ্য পেলে সে কি করলো, আবার এই মডেমের থ্রুতে স্যাটেলাইট হয়ে আবার এইভাবে করে করে সে আমার কাছে আবার তথ্যটার অ্যাকনলেজমেন্ট বা আমাকে তথ্যটা দেখালো যে আমার কাছে এই তথ্যগুলো আছে, আপনার যেটা সুবিধা মনে হয় আপনি নিয়ে নিন। তখন আমি ওখানে যখন ক্লিক করেছি আবার সেটা মডেমের থ্রুতে স্যাটেলাইট হয়ে টাওয়ার হয়ে চলে গেল গুগল বাদ দিয়ে, এবার চলে গেল ফেসবুকের সার্ভার, সেখানে গিয়ে এবার আমি আমার যাবতীয় কাজগুলো করছি। এই যে কমিউনিকেশনের ধরনটা, এই ধরনটা আমাদের জানা খুবই জরুরি। কেন জরুরি, ধীরে ধীরে আমরা সেটা বুঝতে পারবো। এখন ব্যাপার হচ্ছে এই দুটো সংযোগের ক্ষেত্রে আমরা কিভাবে কাজ করছি বা আমাদের এখান থেকে রিকোয়েস্টটা কিভাবে যাচ্ছে, সেই রিকোয়েস্টের অ্যাকনলেজমেন্ট কিভাবে আসছে, সেই বিষয়গুলো আসলো। এটা কি স্যাটেলাইট ছাড়া অন্য কোনো ভাবে যেতে পারতো না? হ্যাঁ, অবশ্যই পারতো। স্যাটেলাইট ছাড়া এটা আরেকভাবে যেতে পারে, সেটা সাবমেরিন কেবল বা অপটিক্যাল ফাইবার কেবলের মাধ্যমে যেতে পারে এবং যাচ্ছে। বর্তমানে অনেকগুলো তথ্য সেই পথ দিয়ে যাচ্ছে। তবে প্রযুক্তি এখন অনেকটাই স্যাটেলাইট নির্ভর হয়ে গেছে, আস্তে আস্তে সাবমারিন কেবল থেকে মানুষ উঠে আসছে। কারণ বিভিন্ন কারণে সাবমেরিন কেবল ড্যামেজ হচ্ছে, কোথায় ড্যামেজ হচ্ছে সেটা ফাইন্ড আউট করা, রিপেয়ার করা, এরকম অনেক ধরনের জটিলতা আছে। যে এত বড় হাজার হাজার কিলোমিটার, লক্ষ লক্ষ কিলোমিটারের একটা সাবমেরিন কেবলের, সরি,
অথবা অপটিক্যাল ফাইবার কেবলের ঠিক কোন জায়গাটাতে ড্যামেজ হয়েছে সেটা ফাইন্ড আউট করা অনেক ব্যয়বহুল। কিন্তু দেখেন স্যাটেলাইটের ক্ষেত্রে যদি কোনো কারণে সিগন্যাল আপ না হয় অথবা যথাযথভাবে সিগন্যাল গুলো না যায়, তার মানে শুধুমাত্র স্যাটেলাইট, শুধু স্যাটেলাইট অথবা স্যাটেলাইট ডিশ অথবা টাওয়ার অথবা আমার মডেম অথবা আমার কম্পিউটার, এই নির্দিষ্ট পয়েন্ট গুলোতে আমার কাজ করা যাচ্ছে, আমাকে বিক্ষিপ্ত ভাবে ছোটাছুটি করতে হচ্ছে না যে আসলে প্রবলেমটা কোথায়। এই মডেম পর্যন্ত হলে এতটুকু পর্যন্ত আমি সমাধান করতে পারছি, এটার জন্য আর সার্ভিসের কাউকে প্রয়োজন পড়ছে না। টাওয়ার কেন্দ্রিক হলে অপারেটর সমাধান করছে, স্যাটেলাইট ডিশ কেন্দ্রিক হলে স্যাটেলাইট ডিশ অপারেটর সমাধান করছে, আর স্যাটেলাইট কেন্দ্রিক সমস্যা হলে সার্ভিস স্টেশন, স্পেস স্টেশন থেকে স্যাটেলাইট অপারেটর এটার সমাধান করছে। ঠিক একইভাবে এদিকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল জায়গায় নির্দিষ্ট লোকজন বা লোকবল আছে, তারা নির্দিষ্ট পয়েন্টে কাজ করে যাচ্ছে। এতে করে আমাদের কাজটা দ্রুত গতিতে হচ্ছে এবং কাজটা সহজে সমাধান হচ্ছে, প্রবলেম গুলো সহজে থাকছে না, দ্রুত সমাধান হয়ে যাচ্ছে। এবার তৃতীয় যে সংযোগ আছে, তিনটি সংযোগের মধ্যে দুটো সংযোগ নিয়ে আলোচনা করলাম, ব্রডব্যান্ড এবং মডেম। তৃতীয় যে সংযোগ আছে সেটা হচ্ছে ডায়াল আপ কানেকশন। ডায়াল আপ কানেকশন সেটা আগে বহুল ভাবে ব্যবহৃত হতো, এখনো ব্যবহার হয়, আমাদের মানে আমাদেরকে বুঝতে দেওয়া হয় না, বাট এই প্রযুক্তি এখনো ব্যবহার হচ্ছে। ডায়াল আপ সংযোগটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যেত যে আগে যারা টেলিফোন সংযোগ থেকে বিটিসিএল থেকে টেলিফোন সংযোগের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে একটা মডেমের থ্রুতে, সেই ইন্টারনেটের ক্ষেত্রে ডায়াল আপ কানেকশনটা ব্যবহার করা হতো। এখনো আমরা যে মডেম, গ্রামীণ, বাংলালিংক, তারপর টেলিটক, এইসবের যে মডেম গুলো ব্যবহার করে থাকি কম্পিউটার বা ল্যাপটপের সাথে ইউএসবির মাধ্যমে সংযোগ দিয়ে যে ব্যবহার করি, এই মডেম গুলো এখনো ডায়াল আপ কানেকশন ব্যবহার করে থাকি। ডায়াল আপ সংযোগের মাধ্যমে সে ইন্টারনেটের সাথে সংযোগ হয়ে যায়, তার মানে সেই কাজটা এই জায়গাটাতে হচ্ছে, তার মানে এই জায়গায় ডায়াল আপের কানেকশন হচ্ছে, এই জায়গাতেও ডায়াল আপের কানেকশন, তার মানে ডায়াল আপ সর্বত্র কাজ করে যাচ্ছে। আশা করি আমরা ইন্টারনেট সংযোগ এবং ইন্টারনেট কিভাবে কাজ করে থাকে সেই বিষয়গুলো আমরা বুঝতে পারছি, এবং আমাদের কম্পিউটার থেকে রিকোয়েস্টটা কিভাবে যায়, সেই রিকোয়েস্টের অ্যাকনলেজমেন্ট কিভাবে আসে, সেই বিষয়গুলো আমরা আশা করি বুঝতে পারছি। যদি এরপরে আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট, মেসেজ অথবা কল করে জানাবেন, আমি চেষ্টা করব সর্বোচ্চ আপনাদের সেই বিষয়গুলো ক্লিয়ার করা। তাহলে আসি, চলে যাচ্ছি আমরা পরবর্তী ধাপে। এবার আসছি ওয়েব পেজের খুঁটিনাটি। ওয়েব পেজের খুঁটিনাটি যদি জানতে চাই তাহলে আগে জানতে হবে ওয়েব পেজ কি আর ওয়েবসাইট কি। এই যে আমরা ফেসবুকে আসলাম, অথবা আমরা যশোর বোর্ডে যাই, যশোর বোর্ড, যশোর বোর্ডে গেলাম, যশোর বোর্ডে গিয়ে এই যে যশোর বোর্ডে আসলাম, এটা হচ্ছে যে একটা ওয়েবসাইট, কার ওয়েবসাইট? যশোর বোর্ডের একটা ওয়েবসাইট। সেই ওয়েবসাইটের এই যে পেজ, এই পেজটাকে মূলত বলা হচ্ছে যে হোম পেজ। এই এটা হচ্ছে যে হোম পেজ, এটা হচ্ছে যে অ্যাবাউট বোর্ডের হিস্টোরি পেজ, ডিপার্টমেন্ট পেজ, একাডেমিক ক্যালেন্ডার পেজ, ফিস এটা একটা পেজ, রেজাল্ট একটা পেজ, রেজাল্টের এখানে দুটো পেজ আছে, পাবলিক এক্সাম রেজাল্ট এবং ইনস্টিটিউট রেজাল্ট, গ্যালারি এটা একটা পেজ, এবং কন্টাকা এটা একটা পেজ। তার মানে একটা ওয়েবসাইট অনেকগুলো পেজের সমন্বয়ে গঠিত হয়। আশা করি ওয়েব পেজ এবং ওয়েবসাইটের ব্যাপারটা আমরা কিছুটা হলেও বুঝতে পারছি। ডিটেলসে ধীরে ধীরে আমরা যখন এইচটিএমএল এর কাজে চলে যাব তখন এটা সম্পর্কে আমরা আরো ভালোভাবে বুঝবো। আপাতত এতটুকু বুঝি, একটা ওয়েবসাইট অনেকগুলো ওয়েব পেজ নিয়ে গঠিত হয়, ঠিক যেমনটি একটা ওয়ার্ড অনেকগুলো লেটার অথবা একটা লেটার দিয়ে গঠিত হতে পারে, আবার একটা সেন্টেন্স অনেকগুলো ওয়ার্ড অথবা একটা ওয়ার্ড দিয়ে গঠিত হতে পারে, ঠিক একইভাবে একটা ওয়েবসাইট একটা পেজ অথবা একাধিক পেজ দিয়ে গঠিত হতে পারে। তাহলে ওয়েব পেজের খুঁটিনাটি যদি জানতে হয় তাহলে জানতে হবে ওয়েব পেজ কোথায় থাকে। আমাদের এই যে পেজ, আমরা যে পেজটা খুঁজে পেলাম, খুঁজে নিলাম, সেটার জন্য আমরা কি একটা সার্ভারে ব্যবহার করেছি না, যে আমরা গিয়ে সার্ভার থেকে তথ্যটা দেখতে পাচ্ছি, আবার সেই সার্ভারে তথ্যটা
রিকোয়েস্ট পাঠাচ্ছি, আবার সেখান থেকে তথ্যটা দেখতে পাচ্ছে বা সে অন্য সার্ভারে চলে যাচ্ছে। তার মানে ওয়েব পেজ কোথায় থাকে? ওয়েব পেজ মূলত একটা ওয়েবসাইটে থাকে, আর সেই ওয়েবসাইট থাকে একটি সার্ভারে। যেহেতু সার্ভারে অসংখ্য পরিমাণ ওয়েবসাইট থাকে, তার মানে একটা সার্ভারে অনেকগুলো ওয়েবসাইট থাকতে পারে। তাহলে আমরা দেখছি তাই প্রতিটি ওয়েবসাইটের একটি, যেহেতু সার্ভারে অসংখ্য পরিমাণে ওয়েবসাইট থাকে, তার মানে একটা ওয়েব পেজ, অনেকগুলো ওয়েব পেজ একটা ওয়েব সাইটে থাকবে, আবার অনেকগুলো এইরকম অনেকগুলো ওয়েবসাইট একটা ওয়েব সার্ভারে থাকবে। এখন সেই যে ওয়েব সার্ভারে অনেকগুলো ওয়েব পেজ থাকবে, সেই পেজগুলোকে আমরা আইডেন্টিফাই করব কিভাবে, অথবা সেই পেজগুলোকে আমরা চিনবো কিভাবে, বা সেই পেজগুলোকে কল করব বা ডাকবো কিভাবে, সেটার জন্য আমাদের কি করতে হবে? প্রত্যেকটা পেজের ক্রমিক নম্বর অথবা নাম সেট করে দিতে হবে। এখানে সেটা বলেছি আমি, যে তাই প্রতিটি ওয়েবসাইটের একটি নম্বর বা নাম স্থাপন করতে হবে। মূলত ওয়েবসাইটকে ক্রমিক নম্বর বা নাম দিয়ে রাখা হয়। পরবর্তীতে সেই নম্বরের সাথে নাম যুক্ত করা হয় ডিএনএস সার্ভারের মাধ্যমে। এই ডিএনএস এর ফুল মিনিং হচ্ছে যে ডোমেন নেম সার্ভার। তার মানে ওয়েব নাম্বার যেটা আছে সেই নাম্বারের পরিবর্তে আমরা কি করি? একটা নাম সেট করি। ঠিক যেমনটা আমাদের ক্লাস, আমাদের রোল নাম্বার, প্রত্যেকের রোল নম্বর আছে, সেই রোল নম্বর দিয়ে ডাক দিলে, সাপোজ রোল নম্বর 5 হচ্ছে রহিমের আর রোল নম্বর 15 হচ্ছে যে করিমের, তাহলে রোল নম্বর 5 বলে কল করলে যেরকম রহিম চলে আসে, ঠিক একইভাবে রোল নম্বর 15 বলে কল করলে করিম চলে আসে। আবার রহিমকে ডেকে যদি নিয়ে আসা হয়, নিয়ে এসে যদি বলা হয় রহিম তোমার রোল নম্বর কত, তাহলে সে বলবে আমার রোল নম্বর 5। আবার করিমকে যদি ডাকা হয়, করিমকে যদি বলা হয় তোমার রোল নম্বর কত, করিম বলবে আমার রোল নম্বর 15। তার মানে আমরা শুধু রোল নম্বর অথবা শুধু নাম যে কোনো একটা দিয়ে কল করতে পারি। এখন ব্যাপার হচ্ছে যে এখানে যদি রোল নম্বর দিয়ে সেট করা হয়, রোল নম্বর দিয়ে যদি কল করতে পারি, তাহলে আমাদের নামের কি প্রয়োজন ছিল? হ্যাঁ, নামের প্রয়োজন ছিল এই জন্যই, কারণ ব্যাপার হচ্ছে যে এতগুলো রোল নম্বর আমাদের দ্বারা মুখস্থ রাখাটা কঠিন। কারণ আমরা অ্যাজ এ হিউম্যান বিং, আমরা মানুষ হিসেবে আমাদের সৃষ্টিটা এমন ভাবে হয়েছে যে আমরা নামগুলো খুব সহজে মনে রাখতে পারি, কিন্তু নম্বরগুলো মনে রাখা আমাদের জন্য তুলনামূলক কঠিন হয়ে পড়ে। এটার জন্য নম্বরের পরিবর্তে আমরা নামগুলো ব্যবহার করি। আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের একটা উদাহরণ দেখাবো, তাতে আশা করি আপনারা এটা আরো ভালোভাবে বুঝতে পারবেন। তাহলে কি বলছিলাম, পরবর্তীতে সেই নম্বরের সাথে নাম যুক্ত করা হয় ডিএনএস সার্ভার দ্বারা, যাতে তাকে ডাকা অর্থাৎ কল করা যায়। এই নাম বা নম্বরকে মূলত ডোমেইন নেম বলা হয়। আর সার্ভারে রাখতে নিশ্চয়ই মেমোরি বা জায়গার প্রয়োজন। যেহেতু আমার অনেকগুলো ফাইল অর্থাৎ ওয়েব পেজ, ওয়েব সাইট আকারে যখন একটা সার্ভারে রাখবো, তার মানে সেখানে আমার একটা জায়গার প্রয়োজন পড়বে না? অর্থাৎ আমি যদি আপনাকে একটা ফাইল দিই, আপনার মোবাইলে সেন্ড করি, তার মানে আপনার মোবাইলের মেমোরিতে একটা জায়গা লাগবে না? ঠিক একইভাবে সার্ভারে যখন একটা ফাইল রাখা হয়, তখন সেখানেও একটা জায়গার প্রয়োজন পড়বে। আর এই জায়গা বা মেমোরিকে হোস্ট বলা হয়। সরি। তাহলে বলছিলাম, আমরা যে জায়গা বা মেমোরি ব্যবহার করি, সেই জায়গা বা মেমোরিকে বলা হয় হোস্ট। আর এই যে জায়গা বরাদ্দ করে সেখানে যে ফাইলটা রাখা, এই প্রক্রিয়াকে বলা হয় হোস্টিং। এখন আসি আমরা কিছু উদাহরণ দেখি যে নাম্বার দিয়ে আমরা নামগুলোকে পাই কিনা। যেমন আমাদের এখানে গুগলের একটা আইপি অ্যাড্রেস আছে। এই যে রোল নম্বরের কথা বলেছিলাম না, এই রোল নম্বরের জায়গায় সাধারণত এখানে আইপি অ্যাড্রেস ব্যবহার করা হয়। যেমন ফেসবুক, আমরা ব্যবহার করে ফেসবুক, এখানে দেওয়া আছে 69 আইপি অ্যাড্রেস কি, আইপি অ্যাড্রেস কিভাবে কাজ করে আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আরো ভালোভাবে জানবো। আপাতত আমরা এই নাম্বারগুলো দিয়ে এই নামকে কি পাচ্ছি কিনা সেটা আমরা দেখছি। আমার কম্পিউটার অলরেডি ইন্টারনেট সংযোগ আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে 69.171.25035। এখানে লিখলাম 69.171.250.35। দেখেন, আমি যখন এই আইপি অ্যাড্রেস দিয়ে এন্টার প্রেস করলাম, আমার পেজটা কিন্তু চলে গেল ফেসবুকে।
একইভাবে আমি যশোর বোর্ডের এবং যশোর বোর্ডের আইপি অ্যাড্রেস নিয়ে রেখেছি 46.105.104.51 46.105.104.51 দেখেন আইপি অ্যাড্রেস দিয়ে কল করলাম, আইপি অ্যাড্রেস দিয়ে এন্টার দিলাম, আইপি অ্যাড্রেসটা হয়তো ভুল হয়েছে, না হয় এমনটা হওয়ার কথা না। আচ্ছা আমি আবার দেখছি 56.105.104.51, আমি 56 এর জায়গায় দিয়েছি 46, তাহলে ভুল হবে না তো কি হবে, নাম্বারটা তো অ্যাকুরেট হতে হবে। আচ্ছা 56.105.104.51, মোবাইলটা একটু দূরে রাখা আছে তো এই জন্য হয়তো নেটটা একটু স্লো দিচ্ছে, আমরা এখনই দেখতে পাবো, একটু অপেক্ষা করি। এই যে আমরা ফেসবুকের জন্য যে আইপি দিয়েছি সেই আইপিতে আমরা ফেসবুক পেয়ে গেছি। ফর্টি সিক্স ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো ফোর ফিফটি ওয়ান 46.105 হোস্টে সমস্যা করছে, এটা হোস্টের প্রবলেম দেখাচ্ছে অলরেডি, এখানে ইউআরএলটা আমাদের ভুল হয়েছে, ইউআরএলটা বাইর করব। আচ্ছা আমরা এডুকেশন বোর্ডেরটা দেখছি, আমি ওটার ইউআরএল বাইর করে আবার আপনাদের দেখাচ্ছি এখনই। যশোর বোর্ড ডট গভ, যে যশোর বোর্ড ডট গভ ডট বিডি, এটার আইপি অ্যাড্রেস বাইর করছি, পিন আইপি তো ঠিক আছে, তাহলে প্রবলেমটা কি, কপি করলাম, এনে আইপি অ্যাড্রেসটা ছেড়ে দিলাম, তার মানে এটা একটা ডাইনামিক আইপি ছিল, ওদের আইপিটা ডাইনামিক ছিল এবং হোস্টে পারমিশন দিচ্ছে না, এখানে প্রবলেমটা হচ্ছে। আমরা তাহলে এডুকেশন বোর্ড রেজাল্টের সাইটটা দেখি, 103 230 107 235, 103 230 107 235 চলে আসছে যশোর বোর্ড, ওই আমাদের এডুকেশন বোর্ড রেজাল্ট। একইভাবে দেখেন আমরা যদি এই জায়গায় আইপির জায়গায় যদি এডুকেশন বোর্ড রেজাল্ট ব্যবহার করতাম তাও চলে আসতো, দেখেন তার মানে আমরা আইপি দিয়েও কোনো সাইটকে কল করতে পারছি। আপনারা বাসায় এটা অবশ্যই অবশ্যই একবার প্র্যাকটিস করবেন, ট্রাই করবেন, আশা করি খুব মজা লাগবে। আইপি অ্যাড্রেস দিয়ে আপনারা সাইটগুলোকে সার্চ করবেন। ফেসবুকের আইপি অ্যাড্রেস, ফেসবুকের আইপি অ্যাড্রেস হচ্ছে যে 69 59 171 250 35 69 171 69 171 250 35, এন্টার, ফেসবুক চলে আসে। আশা করি আপনারা খুব মজা পাবেন, বিষয়টা বাসায় একবার প্র্যাকটিস করবেন। তার মানে ডিএনএস সার্ভারে এদের এই যে রোল নম্বর বা আইপি অ্যাড্রেসের আদলে তাদের নামগুলো সেট করা হয়েছে, আমরা নাম দিয়ে কল করলেও সাইটগুলোকে পাবো, আইপি দিয়ে কল করলেও সাইটগুলোকে পাবো। এরপরে আসছি সার্ভার, অবস্থানের উপর ভিত্তি করে সার্ভার মূলত দুই প্রকার, একটা লোকাল সার্ভার, একটা রিমোট সার্ভার। সার্ভার নিয়ে কেন আলোচনা করছি,
আমরা যেহেতু এখানে সার্ভার নিয়ে, সার্ভারে ডোমেইন করা, হোস্টিং করা এসব নিয়ে আলোচনা করলাম, ফাইলগুলো যদি সার্ভারে থাকে, সেই ফাইলগুলো কাজ করার আগে যে আমরা যে ওয়েব ডিজাইন করব বা ডেভেলপ করব, আমি আগের ক্লাসে বলেছিলাম যে আমাদের মূল উদ্দেশ্য ওয়েবসাইট ডিজাইন করা শেখা। তাহলে শিখতে হলে এই যে ওয়েবসাইটটা ডিজাইন করব বা ডেভেলপ করব, সেই ডিজাইন বা ডেভেলপের জন্য আমরা যে পেজে কাজ করব, কাজ করতে গেলে আমাদের নিশ্চয়ই সার্ভারের প্রয়োজন পড়বে। এখন এই সার্ভারের ক্ষেত্রে যদি আমরা এরকম অনলাইন সার্ভার, রিমোট সার্ভার ব্যবহার করি, তাহলে আমাদের জন্য আমাদের ডোমেইন কিনতে হবে, হোস্টিং কিনতে হবে, অনেক ব্যয়বহুল এবং নেটের স্পিডের উপর নির্ভর করবে। আমি ফাইলটা আপলোড করব, ডাউনলোড করব, কাজ করব, অনেক সময় সাপেক্ষ। সেই জায়গায় যদি আমি আমার কম্পিউটারে একটা ভার্চুয়াল লোকাল সার্ভার সেট করতে পারতাম, তাহলে নিশ্চয়ই কাজটা আমার জন্য অনেক সহজ হতো। সেটার জন্য এখানে বলা হচ্ছে অবস্থানের উপর নির্ভর করে সার্ভার মূলত দুই প্রকার হয়ে থাকে, একটা লোকাল সার্ভার আর একটা রিমোট সার্ভার। সাধারণত অফলাইনে কাজ করার জন্য লোকাল সার্ভার ব্যবহার করা হয়, অর্থাৎ ওয়েব ডিজাইনার ও ডেভেলপার লোকাল সার্ভারে ফাইল লোড করে সাধারণত কাজ করে। কেন? কারণ কিছু কিছু ফাইল সার্ভারে ছাড়া কাজ করে না, অর্থাৎ যদি সার্ভারে সেই ফাইলটা দেয়া না হয় তাহলে সেই ফাইলটা পারফর্ম করে না। যেমন পিএইচপি ফাইল, এএসপি ফাইল, এই জাতীয় ফাইলগুলো সার্ভার ছাড়া কাজ করে না। আর ডেভেলপার ডোমেন বা ও হোস্টিং কিনে নিয়ে প্রতিটি ফাইল আপলোড করে কাজ করাটা সময় সাপেক্ষ ও ব্যয়বহুল বটে। আমি আপনাদের গ্লোবাল বা রিমোট সার্ভারটা আপনাদেরকে দেখালাম, এটা তো অবশ্যই একটা সার্ভার আছে, রিমোট সার্ভারের মাধ্যমে আমরা কাজ করেছি। একইভাবে আমরা এখন আমার কম্পিউটারে লোকাল সার্ভার আছে, আমি লোকাল সার্ভার দিয়ে আপনাদের কাজটা দেখাবো। তার আগে আমরা আরেকটু কিছু বিষয় জেনে নিই। ওয়েব পেজ দুই ধরনের সার্ভারে রাখা বা আপলোড করা হয়। আমার এখানে যে লোকাল সার্ভার আছে সেই সার্ভারটা কি ধরনের সার্ভার সেটা জানতে হবে না? এটার জন্য আমি আপনাদের এই বিষয়গুলো জানিয়ে তারপর আমি আমার সার্ভারে কাজ করে আপনাদের দেখাচ্ছি। ওয়েব পেজ মূলত দুই ধরনের সার্ভারে রাখা বা আপলোড করা হয়। একটা হচ্ছে যে এএসপি, অ্যাক্টিভ সার্ভার পেজ, আর একটা হচ্ছে যে পিএসপি, হাইপার টেক্সট প্রি প্রসেসর। এএসপিটা হচ্ছে যে মাইক্রোসফট উইন্ডোজের, উইন্ডোজ কর্পোরেশনের সার্ভার, আর পিএসপি হচ্ছে যে লিনাক্সের সার্ভার। এবার আসি, ওয়েব পেজ মূলত দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে যে স্ট্যাটিক আর একটা ডাইনামিক। স্ট্যাটিক এবং ডাইনামিক কি? স্ট্যাটিক হচ্ছে যে যে পেজগুলোর রান টাইম কোনো পরিবর্তন আসবে না, পেজগুলো স্ট্যাটিক অবস্থায় থাকবে, এই পেজের কোনো পরিবর্তন হবে না, এই পেজের কোনো তথ্য পরিবর্তন হবে না, সে কোনো তথ্য সংরক্ষণ করে বা ধারণ করে রাখতে পারবে না। তাকে পোস্টার আকারে, এক কথায় পোস্টার আকারে এখানে যা দেওয়া আছে তা ওইভাবে হুবহু দেখাবে। অর্থাৎ স্ট্যাটিক ডাইনামিক ওয়েব পেজের যদি আমরা উদাহরণ দিতে যাই, তাহলে হচ্ছে যে স্ট্যাটিক হচ্ছে যে একটা লিফলেট, সাপোজ আকিজ কলেজিয়েট স্কুলের একটা লিফলেট, যেখানে কোনো কিছু ধারণ করা হবে না, সেখানে যা দেওয়া আছে তাই দেখানো থাকবে। আর ডাইনামিক হচ্ছে আকিজ কলেজে ভর্তি হওয়ার জন্য যে ফর্ম নেওয়া হয় সেটা হচ্ছে যে ডাইনামিক, কারণ এইখানে প্রত্যেকটা অংশে নাম, রোল নম্বর, বাপের নাম, মার নাম, ঠিকানা সবকিছু পরিবর্তন হচ্ছে এবং প্রত্যেকটা তথ্য ধারণ করে রাখা হচ্ছে, সংরক্ষণ করে রাখা হচ্ছে। এটা হচ্ছে যে ডাইনামিক ওয়েব পেজ। তার মানে স্ট্যাটিক ওয়েব পেজে কি থাকে না? ডেটাবেস থাকে না। ডাইনামিক ওয়েব পেজে কি থাকে? ডেটাবেস, অর্থাৎ যেখানে ডেটাগুলোকে সংরক্ষণ করে রাখা হয়, ধারণ করে রাখা হয়, সেটা হচ্ছে যে ডেটাবেস। সেই ডেটাবেস থাকে। তার মানে ডাইনামিক ওয়েবসাইটে ডেটাবেস থাকে, স্ট্যাটিক ওয়েবসাইটে ডেটাবেস থাকে না। অতএব স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা তুলনামূলক সহজ, ডাইনামিক ওয়েবসাইট তৈরি করা তুলনামূলক জটিল। স্ট্যাটিক ওয়েবসাইট সাধারণত এইচটিএমএল, সিএসএস দিয়ে তৈরি করা যায়, কিন্তু ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে গেলে আরো বেশ কিছু সফটওয়্যারের প্রয়োজন পড়ে। স্ট্যাটিক ওয়েবসাইটে শুধুমাত্র এইচটিএমএল এবং সিএসএস দিয়ে কাজ করা যায়, কিন্তু ডাইনামিক ওয়েবসাইটে শুধুমাত্র এইচটিএমএল, সিএসএস দিয়ে কাজ করলেই হবে না, সাথে আরো সফটওয়্যার প্রয়োজন পড়বে। সেক্ষেত্রে পিএইচপি অথবা এএসপি এই জাতীয় ফাইলগুলো প্রয়োজন পড়বে। প্লাস ডাইনামিক ওয়েবসাইটে অবশ্যই এসকিউএল ফাইলের প্রয়োজন পড়বে, কিন্তু স্ট্যাটিক ওয়েবসাইটে এসকিউএল ফাইলের প্রয়োজন পড়ে না। ডাইনামিক ওয়েবসাইটে জাভাস্ক্রিপ্ট, jQuery এই জাতীয় অনেক ধরনের ফাইলের প্রয়োজন পড়ে। অর্থাৎ ডাইনামিক ওয়েবসাইটে পিএইচপি, জাভাস্ক্রিপ্ট, jQuery এই জাতীয় ফাইলের প্রয়োজন পড়বে, কিন্তু স্ট্যাটিক ওয়েবসাইটে পিএইচপি, জাভাস্ক্রিপ্ট এই ফাইলের প্রয়োজন পড়বে না। তাছাড়া ওয়েব পেজের দুটি অংশ থাকে, একটা হচ্ছে যে ফ্রন্ট এন্ড আর একটা হচ্ছে যে ব্যাক এন্ড।
ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড এর পার্থক্য হচ্ছে যে ফ্রন্ট এন্ড হচ্ছে ডিজাইনের জন্য ব্যবহার করা হয়, ব্যাক এন্ড হচ্ছে যে ডেভেলপের জন্য ব্যবহার করা হয়। ফ্রন্ট এন্ড ডিজাইনের জন্য, ব্যাক এন্ড ডেভেলপের জন্য। ফ্রন্ট এন্ডে হচ্ছে যে অনেকটা স্ট্যাটিক পেজের মতো, ফ্রন্ট এন্ডে শুধুমাত্র ভিউটা থাকবে, আর ব্যাক এন্ডে সাধারণত পিএইচপি, তারপর মাইএসকিউএল ডেটাবেস, এইসবের কাজগুলো সাধারণত ব্যাক এন্ডে হয়ে থাকে। আমি আপনাদের ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুটোই দেখাবো, প্লাস আমি আপনাদেরকে দেখাবো পিএইচপির কাজ এবং লোকাল সার্ভার দেখাবো। রিমোট সার্ভার তো আমরা অলরেডি দেখেছি, যে আমরা ফেসবুক কল করে নিয়েছি, গুগল কল করে নিয়েছি, এই যে কাজগুলো করেছে এগুলো রিমোট সার্ভারের মাধ্যমে করেছি। এবার আসি লোকাল সার্ভার। আমার কম্পিউটারে একটি লোকাল সার্ভার আছে, আমি আমার কম্পিউটারের নেট সংযোগটা বন্ধ করে দিচ্ছি, ওয়াইফাই বন্ধ, নেট বন্ধ। তাহলে আমার কি করতে হবে, আমার সার্ভারটা বন্ধ আছে, আমি আমার সার্ভারটা চালু করতে হবে। আমি এখানে ব্যবহার করেছি জাম্প সার্ভার। জাম্প হচ্ছে যে একটা প্যাকেজ সফটওয়্যার, যার মধ্যে অ্যাপাচি সার্ভার ব্যবহার করছি, যেহেতু পিএইচপি ফাইলগুলো সাপোর্ট করার জন্য অ্যাপাচি সার্ভার লাগবে, মাইএসকিউএল অর্থাৎ ডেটাবেজের কাজ করার জন্য মাইএসকিউএল সার্ভার লাগবে, এসকিউএল সার্ভার, আর ফাইলজিলা লাগবে ফাইল ট্রান্সফারের জন্য। আমাদের তিনটা সার্ভার অ্যাক্টিভ হয়ে গেছে, আমরা এখন কন্ট্রোল প্যানেল বন্ধ করে দেব। আমার সার্ভারে একটা পেজ আমি রেখেছি আইবিআইটি নামে। তাহলে আমরা কোথায় চলে যাব, আমার এখানে কোনো নেট সংযোগ নাই, খেয়াল করবেন আমি ব্রাউজারে চলে গেছি, আমার এখানে কোনো নেট সংযোগ নেই। লোকাল হোস্ট, এই লোকাল হোস্ট দিয়ে, এটা হচ্ছে যে আমার সার্ভারের লোকাল হোস্ট। এখানে আমি ibit.com নামে একটা পেজ তৈরি করে রেখেছি, দেখাচ্ছি আমি আপনাদের। এই যে আমার পেজ তৈরি করে রেখেছিলাম, আমি আপনাদের সেই সার্ভারটা দেখাচ্ছি। এই হচ্ছে আমার সার্ভার। এই সার্ভারের ভিতরে আমি দেখেন ibit.com নামে একটা পেজ রেখেছি। এইখানের এই ইন্ডেক্স ইন্ডেক্স কাজ করছে কারণ এইচটিএমএল, কিন্তু পিএইচপি ফাইলগুলো সাধারণত সার্ভার ছাড়া কাজ করবে না। তাহলে এই যে ইন্ডেক্সের পেজ, আমি আপনাদেরকে সার্ভারটা অফ করে দেখাচ্ছি। স্টপ, স্টপ, স্টপ। এখন দেখেন সার্ভার অফ। আমি এটা রিফ্রেশ দিচ্ছি, কিছু দেখাচ্ছে না। তার মানে সার্ভার অফ হওয়াতে আমাকে এখানে কোনো কিছু প্রদর্শন করছে না। এবার আসি, আমি যদি এইচটিএমএল ফাইলে ক্লিক করি, মজিলা ফায়ারফক্সে দেখাচ্ছে। দেখেন আমার এইচটিএমএল ফাইলে ক্লিক করলে কিন্তু আমার পেজটা দেখাচ্ছে, কিন্তু এই পেজটা কি পেজ, এটা একটা স্ট্যাটিক পেজ, এটা কোনো ডাইনামিক পেজ না। কারণ আমি এখানে যদি কোনো তথ্য ইনপুট দেই, আমি যদি এখানে কোনো তথ্য ইনপুট দিই, তথ্যটা ইনপুট নেবে না। তার মানে এটা হচ্ছে যে একটা স্ট্যাটিক ওয়েব পেজ। তাহলে আমরা এই পেজটাকে দেখতে পাচ্ছি এইচটিএমএল ফাইলগুলোকে, কিন্তু আমি যদি পিএইচপি ফাইলকে দেখতে চাই, আমার কিন্তু এখন সার্ভার বন্ধ। একটু খেয়াল করবেন, দেখেন পিএইচপি ফাইলগুলোকে সে কিন্তু অলরেডি রান করতে পারছে না। আচ্ছা, আমি পিএইচপি ফাইলের জন্য ওপেন উইথ দিয়ে ব্রাউজার দেখিয়ে দিচ্ছি। ব্রাউজার দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমরা ক্রোম ব্যবহার করছি, ক্রোমও দিতে পারে, মজিলা ফায়ারফক্স দিতে পারে, ফায়ারফক্স দেখাচ্ছে, ফায়ারফক্স দিয়ে দিচ্ছি। ওকে, এটা চালু করলাম।
কোনো কাজ দেখাচ্ছে, কোনো কাজ কমপ্লিট হয়নি। এটা হচ্ছে যে ব্যাক এন্ডের কাজ। কিন্তু দেখেন এই যে বিক্ষিপ্ত তথ্যগুলো, এটা আমার ব্যাক এন্ডে কাজ করা আছে, শুধুমাত্র সেই লেখাগুলো দেখাচ্ছে, কিন্তু এই লেখাগুলোর কোনো অ্যাকশন নাই, কোনো কার্যক্রিয়া নেই। কিন্তু আমি যদি সার্ভারটা চালু করি, সার্ভার চালু করলাম, সার্ভার চালু করলাম, সার্ভার চালু করলাম, এবার আসি লোকাল হোস্টে যে কাজ করছিলাম সেই কাজে আবার চলে যাই। এখানে আসি, ইনসার্ট, একটা তথ্য ইনপুট দেব। সাপোজ ফার্স্ট সেমিস্টার কম্পিউটার টেকনোলজি, সাবজেক্ট কোড দিচ্ছি 66652, সাবজেক্ট নেম দিচ্ছি জাভা প্রোগ্রাম, 5 ক্রেডিটের একটা সাবজেক্ট, 3 ক্রেডিট থিওরি, 2 ক্রেডিট প্র্যাকটিক্যাল। এটাকে সাবমিট করলাম। দেখেন এটা কিন্তু একটা কার্যক্রিয়া আছে। কার্যক্রিয়া কিরকম? এই যে ফার্স্ট সেমিস্টারে জাভা প্রোগ্রাম কিন্তু ইনপুট নিয়েছে ডেটাবেজে। ডেটাবেজে ইনপুট নিয়েছে কিনা সেটা একটু আমরা দেখি। আমাদের এখানে যে ডেটাবেসটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে মাইএসকিউএল, এবং এখানে ব্যবহার করা হয়েছে ম্যারিনা ডিবি। ম্যারিনা ডিবি পিএইচপি মাই অ্যাডমিনে আসলাম, অ্যাডমিনে এসে আমাদের আইবিআইটি ডেটাবেস আছে, সেই ডেটাবেসের ভিতরে সাবজেক্ট নামক একটা, দেখেন এই যে সাব ডট পিএইচপি, এর আগে আমি আপনাদের পিএইচপি ফাইলটা চালু করে দেখিয়েছিলাম, কিন্তু সেখানে শুধু কোড দেখাচ্ছে, কিন্তু কোনো অ্যাকশন বা কার্যক্রিয়া দেখাচ্ছে না। কিন্তু এখানে দেখেন কার্যক্রিয়া দেখাচ্ছে, কোড দেখাচ্ছে না। এবার আসি আমরা আরেকটা তথ্য ইনপুট দিই, তাহলে আমরা নিশ্চয়ই বুঝবো যে আমার এখানে তথ্যগুলো থাকছে বা থাকছে না। এবার আসি 53 জাভা প্রোগ্রামের জায়গায় দিলাম পাইথন প্রোগ্রামিং, এটা 5 ক্রেডিটের রাখলাম। দেখেন আরেকটা তথ্য ইনপুট নিয়েছি, এটা হচ্ছে যে তথ্য ইনপুট দিলাম। এবার হচ্ছে দেখেন এখানে ডেটাবেস আইবিআইটি ডিবি, এর মধ্যে আছে সাবজেক্ট, এই যে সাবজেক্ট সাব নামক একটা টেবিল, এবং এই টেবিলে দেখেন তথ্য কম্পিউটার পাইথন প্রোগ্রাম জাভা প্রোগ্রাম। আমার ডেটাবেসে তথ্যগুলো সংরক্ষণ হচ্ছে। এবার আসি তথ্য খুঁজি, কোয়েরি করি। কোয়েরির ক্ষেত্রে আমি কি করলাম, 52 কে কোয়েরি করলাম। কোয়েরি দেখেন 52 কে দেখাচ্ছে, জাভা প্রোগ্রাম দিয়েছিলাম। এরপর আমরা কোয়েরি করছি, 53 ইনপুট দিয়েছিলাম না, 53 কোয়েরি করছি, শুধু 53 কে দেখাচ্ছে। আমি কোনো কিছু দিলাম না, তাহলে কোনো কিছু দেখাবে না। এবার আমি 51 কে দেখাই, 41 কে, 41 এর তথ্য দেখাচ্ছি। আমি এখানে 51 নামে কোনো তথ্য রাখিনি, দেয়নি, কিন্তু 51 কে যদি সার্চ করি কিছু দেখাবে? কোনো কিছু দেখাচ্ছে না। তার মানে এই জিনিসটা রান টাইম, তাকে যে ধরনের ইনপুট দেওয়া হচ্ছে সেই ইনপুটের প্রেক্ষিতে তার তথ্য বা আউটপুট পরিবর্তন হচ্ছে। এই যে পরিবর্তনগুলো কাজ করছে, এটাকে মূলত বলা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। তার মানে এই ওয়েবসাইটে আমরা তথ্য ডিলিট করতে পারছি। ডিলিট করতে পারছি কিভাবে? দেখেন আমি 53 তথ্যটা ডিলিট করব, ডিলিট, ডিলিট সাকসেসফুল, সাকসেসফুলি ডিলিট হয়েছে কিনা দেখি। 53 তে আমার কি ছিল? পাইথন প্রোগ্রাম। আমি এটাকে একটু রিফ্রেশ দিই, পাইথন প্রোগ্রাম চলে গেছে। একইভাবে আমি সাপোজ এখানে 42 কে ডিলিট করব, 42 কে ডিলিট করব, দেখেন ডিলিট হয়েছে। আমি এখানে এসে 42 তে দেখেন সি প্রোগ্রামিং সি আছে, রিফ্রেশ দিলাম,
ডিলিট। আশা করি আপনারা ডাইনামিক ওয়েবসাইটটা বুঝতে পারছেন। এটা আমাদের লোকাল সার্ভারের মাধ্যমে করা হয়েছে। এখন আমি যদি এই ফাইলটা গ্লোবালি কোন সার্ভারে ইনস্টল করে কাজ করতে হতো, প্রথমত আমার ডোমেন এবং হোস্টিং এ খরচ চলে যেত। দ্বিতীয়ত ইন্টারনেটে প্রতিনিয়ত মানে প্রতিবার 1.40 এমবির ফাইল আমার আপলোড করা লাগতো, প্রত্যেকবার আপলোড করা লাগতো, এবং সার্ভারের নিজস্ব আরো অনেক কাজ আছে, সেটার ক্ষেত্রে আপলোডের টাইমটা তুলনামূলক কম, অর্থাৎ আপলোড হতে সময় লাগতো। এতে করে আমাদের সময় বেশি লাগতো, অর্থের খরচ বেশি হতো, এই জাতীয় সমস্যাগুলো ছিল। বিধায় আমরা লোকাল সার্ভারে কাজগুলো করে এবার এই ফাইলটা কমপ্লিট, এটা আমরা এবার গ্লোবাল সার্ভারে আপলোড করে দেব। তাহলে আমরা আমাদের সার্ভারের কাজ শেষ, সার্ভারটা অফ করে দিই। আশা করি লোকাল সার্ভার এবং রিমোট সার্ভারের পার্থক্য আপনারা বুঝতে পারছেন, এবং স্ট্যাটিক ডাইনামিক পেজের পার্থক্য আশা করে বুঝতে পারছেন। এবার আসি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের উদ্ভব 1989 সালে এইচটিটিপি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকলের প্রবর্তন হয়। 1989 সালে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকলের উদ্ভব হয়, এর প্রবর্তন হয়। তারপর 1992 সালে টিম বার্নস-লি ডাব্লিউডাব্লিউডাব্লিউ এর মাধ্যমে সকলের কাছে তথ্য ছড়িয়ে দেয়। এই যে ডাব্লিউডাব্লিউডাব্লিউ এর মাধ্যমে তথ্যটা ছড়িয়ে দেয়, ডাব্লিউডাব্লিউডাব্লিউটা মূলত তিনটা জিনিসের সমন্বয়ে গঠিত হয়। তো এখানে সেই গঠনটা দেওয়া আছে। এইচটিটিপি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল প্লাস একটা ব্রাউজার লাগবে, এবং এইচটিএমএল কোডের মাধ্যমে এইচটিএমএল পেজ ডিজাইন করতে হবে। অর্থাৎ হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, ব্রাউজার এবং এইচটিএমএল এই তিনটি অংশ নিয়ে মূলত ডাব্লিউডাব্লিউডাব্লিউ গঠিত হয়, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব গঠিত হয়। এবার আসি এইচটিটিপি কি জিনিস। এইচটিটিপি হচ্ছে যে ইন্টারনেটের টিসিপি আইপি, ট্রান্সমিশন এন্ড কমিউনিকেশন প্রোটোকল, ইন্টারনেট প্রোটোকল। এই যে ট্রান্সমিশন কমিউনিকেশনের জন্য যে প্রোটোকল, সেটার জন্য একটা আইপি অ্যাড্রেস লাগে। সেই আইপি অ্যাড্রেস প্রোটোকলের মাধ্যমে যে প্রোটোকল ওয়েব সার্ভারকে ব্রাউজারের মাধ্যমে সংযুক্ত করে ওয়েব ক্লায়েন্ট বা ইউজারের মধ্যে ডেটা আদান প্রদান করে, তাকে এইচটিটিপি বলে। আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে আমরা কি করলাম, যে ব্রাউজারের মাধ্যমে তথ্যটা পাঠালাম, সেই জায়গায় আমরা একটা আইপি অ্যাড্রেস দিয়েছিলাম না? সেই আইপি অ্যাড্রেসের থ্রুতে কিন্তু আমরা ফেসবুক, তারপর রেজাল্টের সাইট, গুগল এইসবে যেতে পারছি। এই যে আইপি অ্যাড্রেসের মাধ্যমে যাচ্ছে, এটা কিন্তু ইন্টারনেট প্রোটোকল। এই প্রোটোকলের মাধ্যমে আমরা সেটাকে খুঁজতে পারছি, অথবা তার নাম ডিএনএস সার্ভারের থ্রুতে তার নাম দিয়ে দেওয়া হয়েছে, সে নাম দিয়ে আমরা খুঁজে ওয়েব সার্ভারকে ব্রাউজারের মাধ্যমে সংযুক্ত করে ওয়েব সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠাচ্ছি, ওয়েব সার্ভার সেটার অ্যাকনলেজমেন্ট দিচ্ছে, যেটা ব্রাউজারে এসে আমাকে প্রদর্শন করছে। এই যে পদ্ধতির মাধ্যমে ডেটা আদান প্রদান করছে, আমরা আমাদের মধ্যে তথ্য আদান প্রদান করছি, এটাকে বলা হচ্ছে মূলত এইচটিটিপি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, কারণ আমরা এখানে টেক্সট ট্রান্সফার করছি। এবার আছে প্রোটোকলটা। প্রোটোকল হচ্ছে যে এমন কিছু নিয়মের সমষ্টিকে বোঝায় যা কোনো যোগাযোগ ব্যবস্থাতে অংশগ্রহণকারী দুই বা তার বেশি সত্তাকে তথ্য প্রেরণ ও প্রাপ্তিতে সহায়তা, অর্থাৎ দুই প্রান্তে সার্ভার এবং ক্লায়েন্ট এই দুইজনের মধ্যে তথ্য প্রেরণ এবং গ্রহণ করার জন্য তাদের যোগাযোগের যে নিয়ম কানুন রয়েছে, যে কিভাবে লিখতে হবে, যেমন আমাদের ইমেল অ্যাড্রেসে সাধারণত কোনো বড় হাতের অক্ষর হয় না, ইমেল অ্যাড্রেসে স্পেশাল ক্যারেক্টার সাপোর্ট করবে না, এই জাতীয় যে বিভিন্ন কথাগুলো আছে, বিভিন্ন নিয়ম কানুন গুলো আছে, এগুলো তো একটা প্রোটোকল। ঠিক একইভাবে আমরা কিছু নিয়ম কানুনের মধ্যে এই যে সার্ভার এবং ক্লায়েন্টের মধ্যে যোগাযোগ স্থাপন করবে, সেই যে যোগাযোগ স্থাপনের যে নিয়ম কানুন, সেই নিয়ম কানুনকে সাধারণত প্রোটোকল বলা হচ্ছে। এই ক্ষেত্রে পাঁচটা জিনিস সবচেয়ে বেশি জরুরি। প্রোটোকলের ক্ষেত্রে পাঁচটা জিনিসকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। সেটা হচ্ছে প্রেরক, যে পাঠাচ্ছে, সেটা সার্ভার হতে পারে,
অথবা ক্লায়েন্টও হতে পারে, অর্থাৎ ক্লায়েন্ট রিকোয়েস্ট পাঠাচ্ছে, সার্ভার অ্যাকনলেজমেন্ট পাঠাচ্ছে, তার মানে দুইজনে। এবং প্রাপক যে তথ্যটা গ্রহণ করছে, সার্ভার তথ্যটা গ্রহণ করে সেটা অ্যাকনলেজমেন্ট পাঠায়, আবার প্রেরক রিকোয়েস্ট পাঠায়, সার্ভার সেটা রিকোয়েস্টটা গ্রহণ করে। এরপরে আসতেছে সময়, যথা সময়ে সেই তথ্যটা পৌঁছানোর প্রয়োজন আছে এবং সময় মতো তথ্যটা পৌঁছানো। বিল, বিলি বা বিতরণ, বিলি বিতরণ হচ্ছে যে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট ঠিকানায় সঠিক সময় তথ্যটা দেওয়া। আমার যদি ফেসবুকের পরিবর্তে অন্য কোনো ঠিকানা ব্যবহার করা, আমরা যদি ফেসবুকের পরিবর্তে অন্য কোনো ঠিকানা ব্যবহার করি তাহলে কি ফেসবুকে কখনো যেতে পারবো? কখনোই না। তার মানে বিলি বা বিতরণ, নির্দিষ্ট ঠিকানায় যত মানে সঠিক সময়ে সঠিক ব্যক্তি সঠিক ঠিকানায় তথ্যটা পাওয়া, এবং সেই তথ্যটা নির্ভুল হতে হবে। কিরকম নির্ভুল? যাতে হ্যাকার দ্বারা হ্যাক না হয়। হ্যাকার দ্বারা হ্যাক হয়ে সেখানে যদি ভুলভাল কোনো তথ্য ইনক্লুড করে দেয়, সেটা হচ্ছে যে ভুল সংযুক্ত তথ্য। সে ভুল সংযুক্ত তথ্য গেলে তো নিশ্চয়ই সঠিক তথ্য আমরা পাবো না। তার মানে তথ্যের নির্ভুলতা থাকতে হবে। তার মানে এই পাঁচটা জিনিসের সমন্বয়ে প্রোটোকলটা কমপ্লিট হতে হয়। আমরা এমন কিছু প্রোটোকল আছে, সে এমনই কিছু প্রোটোকল হচ্ছে এইচটিটিপি, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, এফটিপি, ফাইল ট্রান্সফার প্রোটোকল, এখানে শুধু ফাইল ট্রান্সমিট হবে। পিওপি, পোস্ট অফিস প্রোটোকল, এটার জন্য মেইলিং এর জন্য, ইমেইলের জন্য ব্যবহার করা হয়। আইএমএপি, ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল, এমএমএস, অথবা ইন্টারনেটের মাধ্যমে মেইলিং, মেইলের জন্য সাধারণত এই জাতীয় প্রোটোকল গুলো ব্যবহার করে। পপ এবং আইএমএপি মেইলিং এর জন্য ব্যবহার করা হয়। ফাইল ট্রান্সফার হচ্ছে যে ফাইল ট্রান্সমিটের জন্য ব্যবহার হয়। এইচটিটিপি সাধারণত ব্যবহার করা হয় টেক্সট ট্রান্সমিটের জন্য, যেমন ওয়েব পেজ। এবার হচ্ছে যে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এইচটিএমএল, হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে এটি একটি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। আমি কেন এইচটিটিপি নিয়ে কথা বললাম, কেন প্রোটোকল নিয়ে কথা বললাম, কেন এইচটিএমএল নিয়ে কথা বলছি, আর কেন ব্রাউজার? আমি আগেই বলেছিলাম www ডট এর গঠন হচ্ছে যে এইচটিটিপি, ব্রাউজার এবং এইচটিএমএল নিয়ে। তার মানে আমি এইচটিটিপি নিয়ে আলোচনা করলাম। এইচটিটিপি পুরোটা হচ্ছে একটা প্রোটোকল, এটার জন্য আমি প্রোটোকল নিয়ে ডিসক্রাইব করেছি। এখন আসছে ব্রাউজার এবং এইচটিএমএল। এই অংশটা কমপ্লিট হলে আমাদের মোটামুটি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কমপ্লিট। তাহলে হাইপার হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে এটি একটি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। আমরা স্ক্রিপ্ট লিখে থাকি যা দ্বারা ওয়েব পেজের কাঠামো ডিজাইন করা হয়। আরো বিস্তারিত পরবর্তী ক্লাসগুলোতে আমরা আস্তে আস্তে শিখবো। আর ব্রাউজার কি? এটি একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেটা আমরা এর আগে দেখেছি, যেমন ক্রোম, মজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, অথবা এই যে মাইক্রোসফট ইডস, এগুলো যা দ্বারা বিভিন্ন প্রোটোকলের মধ্য দিয়ে সার্ভার ও ক্লায়েন্টের মাঝে কাজ করার পরিবেশ সৃষ্টি করা হয়। এবার আসি ব্যবহারের ভিত্তিতে ওয়েবসাইটের রকম। ব্যবহারের ভিত্তিতে ওয়েবসাইট অনেক প্রকার হতে পারে। প্রথম হচ্ছে যে আর্কাইভ আকারে, অর্থাৎ ডিরেক্টরি আকারে থাকবে, আর্কাইভ আকারে থাকবে। দ্বিতীয় হচ্ছে যে বিজনেস ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, দারাজ, ইভেলি, এগুলোর মতো কমিউনিটি ওয়েবসাইট, যোগাযোগের জন্য ফেসবুক এইসবের মতো কমিউনিটি নিজেদের মধ্যে যোগাযোগ করবে। ডেটাবেজ ওয়েবসাইট, যেখানে তথ্যগুলো ধারণ করে রাখা হবে, এগুলো হচ্ছে ডেটাবেজ ওয়েবসাইট। যেমন আমাদের ন্যাশনাল আইডি কার্ডের যে ওয়েবসাইট, সেটা এনআইডি এর ওয়েবসাইট, ডেটাবেজ ওয়েবসাইট। ডেভেলপমেন্ট ওয়েবসাইট, যেখানে ডেভেলপাররা ডেভেলপ করে থাকে, ডেভেলপমেন্টের জন্য কাজ করে থাকে। ডিরেক্টরি ওয়েবসাইট, এখানে শুধুমাত্র ফোল্ডার থাকবে, ফোল্ডার থেকে আমরা তথ্য ডাউনলোড আপলোড করতে পারবো। এটা হচ্ছে যে ডাউনলোড ওয়েবসাইট। এই যে বিভিন্ন মুভির যে ওয়েবসাইট গুলো আছে, এগুলো হচ্ছে ডাউনলোড ওয়েবসাইট। এইসব সাইট থেকে আমরা শুধুমাত্র মুভিগুলো ডাউনলোড করতে পারি অথবা মুভি প্লে করে দেখতে পারি। গেমের ওয়েবসাইট, পাবজি, ফ্রি ফায়ার, এই জাতীয় গেমগুলো সবগুলো তো আমরা জানি এই মুহূর্তে। এগুলো সবগুলো একটা সার্ভার মেনটেন করে চলে এবং এগুলো একটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইট গেমিং ওয়েবসাইট। ইনফরমেশন, যেখানে শুধুমাত্র তথ্য সরবরাহ করা হয়, এবং হচ্ছে যে ইনফরমেশন ওয়েবসাইট, যেমন সরকারের বিভিন্ন ওয়েবসাইট, এগুলো ইনফরমেশন দিয়ে থাকে। আর নিউজ ওয়েবসাইট তো জানি, প্রথম আলো, মাই টিভি, জি টিভি, এগুলো তো অনেকগুলো আমরা চ্যানেল জানি। সেই চ্যানেলগুলো আছে, প্রথম আলো আছে, দিগন্ত আছে, এগুলো সবগুলো নিউজ পোর্টাল আছে, নিউজ ওয়েবসাইট আছে।
সেগুলোর মাধ্যমে আমরা ওয়েবসাইট গুলো দেখতে পারি। এবার আসি ওয়েব থেকে তথ্য খোঁজা। আমি দুটো পদ্ধতি আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। ওয়েবসাইট থেকে দুইভাবে তথ্য খোঁজা যায়, সরাসরি অ্যাড্রেস দিয়ে, আর একটা হচ্ছে সার্চ ইঞ্জিনে সার্চ করে। কিভাবে? এই যে ক্রোমে গেলাম, গিয়ে আমি এখানে লিখলাম www.facebook.com। এটা হচ্ছে সরাসরি অ্যাড্রেস বাসে, অ্যাড্রেস বারে অ্যাড্রেস দিয়ে আমরা এন্টার দিয়ে পেজটাকে সার্চ করলাম। আরেকটা পদ্ধতি হচ্ছে যে সার্চ ইঞ্জিন, যেমন আমাদের এই যে গুগল সার্চ ইঞ্জিন আছে, ইয়াহু সার্চ ইঞ্জিন আছে, মাইক্রোসফটের বিং সার্চ ইঞ্জিন আছে, বাংলাদেশের পিপিলিকা সার্চ ইঞ্জিন আছে। এই জায়গায় আমি লিখে দিলাম facebook.com, লিখে আমি সার্চ দিলাম। আমরা সাধারণত সার্চ ইঞ্জিনটা ব্যবহার করি যখন আমি তার সঠিক ইউআরএল অর্থাৎ সঠিক অ্যাড্রেসটা আমরা জানি না, তখন তার নাম লিখে সার্চ দিলে সার্চ ইঞ্জিনের মাধ্যমে সে কি করবে, আমাকে অনেকগুলো তথ্য প্রোভাইড করবে। তার মধ্যে সঠিক যেটা আমার মনে হয় আমি সেই তথ্যতে ক্লিক করে সেখানে চলে যেতে পারবো। তার মানে আমরা তথ্য এই দুইভাবে খুঁজে নিতে পারি। এবার হচ্ছে প্রয়োজনীয় হার্ডওয়্যার ও সফটওয়্যার। আমাদের এখানে প্রয়োজনীয় হার্ডওয়্যার যেটা লাগবে, কম্পিউটার, ল্যাপটপ অথবা ডেস্কটপ, যে কোনো ধরনের কম্পিউটার হতে পারে, অথবা অ্যান্ড্রয়েড, অ্যাপল অথবা সিম্বিয়ানের মাল্টিমিডিয়া মোবাইল হলে চলবে, এবং ইন্টারনেট সংযোগ, ব্রডব্যান্ড মডেম অথবা মোবাইলের হটস্পট দিয়ে ইন্টারনেট সংযোগ হলে চলবে। আর আমাদের সফটওয়্যার কি লাগবে? অপারেটিং সিস্টেম লাগবে, যার মাধ্যমে আমাদের এই যে কম্পিউটার বা মোবাইল চলবে। তারপর লাগবে ব্রাউজার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার লাগবে, ইন্টারনেট এক্সপ্লোরার, ক্রোম, মজিলা, অপেরা, ইউসি, সাফারি ইত্যাদি অনেক 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 ব্রাউজার আছে। বিভিন্ন ধরনের ব্রাউজার ব্যবহার করতে পারি। এরপর লাগবে আমাদের এইচটিএমএল কোড লেখার জন্য বিভিন্ন এডিটর লাগবে, নোটপ্যাড আছে, নোটপ্যাড প্লাস প্লাস আছে, এবং ইক্লিপস আছে। এই জাতীয় বিভিন্ন জিনিস দিয়ে আমরা মোটামুটি ওয়েব পেজ ডিজাইন এবং ডেভেলপের কাজগুলো করতে পারবো। কোনো তথ্য খুঁজে বের করতে পারবো, সার্চ ইঞ্জিনের মাধ্যমে তথ্য সার্চ করতে পারবো, বিভিন্ন সাইটে যেতে পারবো, এবং ওয়েব পেজ ডিজাইন ডেভেলপ করতে পারবো। তাহলে আপনাদের বাড়ির কাজ থাকবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ওয়েব পেজে রকম ভেদ, ডাইনামিক পেজ, স্ট্যাটিক পেজ, প্রোটোকল ব্যবহারের ভিত্তিতে ওয়েবসাইটের রকম ভেদ, ওয়েব পেজে তথ্য খোঁজা, অবস্থানের ভিত্তিতে ওয়েব পেজ, লোকাল ও রিমোট সার্ভার, নেটওয়ার্কের গঠন, আইপি প্রয়োজনীয়তা কি, আইপিটা কেন ব্যবহার করা হচ্ছে, সার্ভার, হার্ডওয়্যার ও সফটওয়্যার সম্পর্কিত পাঠগুলো ভালো করে পড়ে বুঝে শিখবেন। বিভিন্ন সময়ের বোর্ড প্রশ্নগুলো সমাধান করবেন। আপনাদের পরবর্তী, আমরা এই অধ্যায়টা প্রায় শেষের দিকে আসলে আমরা ইনশাল্লাহ আপনাদের অনলাইনে দু একটা পরীক্ষা নেব। তাহলে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা, প্রশ্ন অথবা কোনো পরামর্শ থাকে, অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট, মেসেজ করে অথবা ফোন করে জানাতে ভুলবেন না। অতঃপর ধন্যবাদ সকলকে। এতক্ষণ অনেক কষ্ট করে আপনারা আমাদের ক্লাসের সাথে লেগেছিলেন, অসংখ্য পরিমাণে ধন্যবাদ। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং পড়ালেখার চেষ্টাটা চালিয়ে যান। আল্লাহ হাফেজ।